হুম কল্পনা করা যাক এমন একটা পরিস্থিতি, পৃথিবীর সবচেয়ে নির্মম একটা শহরে কেউ এসে নেমেছে। পকেটে কোনো টাকা নেই, চেনা কোনো গডফাদার নেই, আর ব্যর্থ হলে ফিরে যাওয়ার মতো কোনো প্ল্যান বি বা সেফটি নেটও নেই। হুম একদম জিরো থেকে শুরু আর কি। রাইট, জিরো থেকে শুরু। তো টিকে থাকার জন্য তখন প্রথম রণকৌশল কি হতে পারে? হয়তো নিরাপদ কোনো রাস্তা খোঁজা। কিন্তু আজকে আমরা যে মানুষটাকে নিয়ে কথা বলবো, তিনি বেছে নিয়েছিলেন সম্পূর্ণ উল্টো পথ। মানে পর্দায় একজন সাইকোপ্যাথ বা খুনির চরিত্র অভিনয় করা। যা সাধারণ চোখে ক্যারিয়ারের জন্য একটা সুইসাইড ছাড়া আর কিছুই নয়। একদমই। কিন্তু আজকের এই ডিপ ডাইভে আমাদের হাতে থাকা একটা সিনেম্যাটিক স্ক্রিপ্টের নোটস আর বেশ কিছু বিশ্লেষণ ঘাটতে গিয়ে সম্পূর্ণ নতুন একটা মনস্তাত্ত্বিক প্যাটার্ন বেরিয়ে আসছে। এই আপাত আত্মঘাতী সিদ্ধান্তগুলোই মূলত তৈরি করেছিল আমাদের প্রজন্মের সবচেয়ে বড় রোম্যান্টিক আইকনকে। হ্যাঁ, মানে বাইরে থেকে একজন মেগাস্টারের জীবন দেখলে তো মনে হয় একটা খুব ঝকঝকে রোলার কোস্টার। শুধু গতি আর রোমাঞ্চটাই কিন্তু সাধারণ মানুষের চোখে পড়ে। তাই তো। কিন্তু আজকে আমরা ওই রোলার কোস্টারের বাইরের চাকচিক্য নিয়ে কথা বলবো না। এই গভীর আলোচনার মূল লক্ষ্যই হলো রোলার কোস্টারের ভেতরের ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু খুলে দেখা। মানে মেকানিজমটা বোঝা। ঠিক কিভাবে রক্তমাংসের একজন সাধারণ দিল্লির ছেলে, যার মানে হারানোর কিছুই ছিল না, সে ধীরে ধীরে কোটি কোটি মানুষের কাছে আস্ত একটা ইমোশন বা ব্র্যান্ডে পরিণত হয়, তার পেছনের মনস্তত্ত্বটাই আজ আমরা ডিকোড করব। তাহলে একেবারে শুরু থেকে ওই ইঞ্জিনের মেকানিজমটা খোঁজার চেষ্টা করা যাক। আমাদের এই নোটসগুলো ঘাটলে দেখা যায় যে 1965-এ দিল্লিতে তার জন্ম। শুরুর দিকের গল্পটা কিন্তু বেশ স্থিতিশীল। হ্যাঁ, বেশ ছিমছাম একটা পরিবার। রাইট। বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী আর মা ছিলেন ম্যাজিস্ট্রেট। অর্থাৎ বেশ গোছানো আর শিক্ষিত একটা পারিবারিক পরিমণ্ডল। কিন্তু খুব অল্প বয়সেই তিনি তার বাবা মা দুজনকেই হারান। জীবনটা হঠাৎ করেই যেন একটা বিশাল শূন্যতায় পরিণত হয়। এটা একটা বিশাল ধাক্কা। হ্যাঁ। তো এখন খুব অল্প বয়সে বাবা মাকে হারানোর মতো চরম ট্রমা তো আসলে অনেকেই ফেস করেন। অনেকেই এই ধাক্কায় চিরতরে হারিয়ে যান বা ভেতরে ভেতরে ভেঙে পড়েন। কিন্তু এই নির্দিষ্ট মানুষটার ক্ষেত্রে এই শূন্যতাটাই একটা অস্বাভাবিক জ্বালানি হিসাবে কাজ করলো কেন? এটা খুব দারুণ একটা প্রশ্ন। মানে এই ট্রমাটা কিভাবে তাকে ভেতরে ভেতরে একজন অপ্রতিরোধ্য ফাইটার বানিয়ে তুলল? এটা বুঝতে হলে না আমাদের মানুষের যে সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার মনস্তত্ত্ব, তার একদম গভীরে যেতে হবে। যখন খুব অল্প বয়সে কেউ তার জীবনের সবচেয়ে বড় দুটি আশ্রয় হারায়, তখন মস্তিষ্কে একটা ফাইট অর ফ্লাইট রেসপন্স স্থায়ীভাবে জায়গা করে নেয়। মানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। একদম তাই। যখন পেছনের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন মস্তিষ্ক বুঝতে পারে যে পৃথিবীর কাছে সে সম্পূর্ণ একা। এই পরিস্থিতিতে সাধারণত দুই ধরনের ঘটনা ঘটতে পারে। আচ্ছা। হয় মানুষটি পরিস্থিতির কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে, আর না হয় তার ভেতর একটা মরিয়া বা ডেসপারেট মানসিকতা তৈরি হয়, মানে যে কোনো মূল্যে নিজেকে প্রমাণ করার একটা মানসিকতা। এই শূন্যটা তাকে একটা অদম্য জেদ দিয়েছিল। বুঝতে পারছি। আর এই জেদটা সাধারণ কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, কিন্তু এটা হলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা লড়াই। যখন কেউ বুঝতে পারে যে পড়ে গেলে তাকে টেনে তোলার কেউ নেই, তখন সে হাঁটার বদলে সরাসরি দৌড়াতে শুরু করে। বিষয়টা অনেকটা এমন একটা গাছের মতো লাগছে, যার সবচেয়ে শক্ত শেকড়গুলো শুরুতেই কাটা পড়েছে। স্বাভাবিক নিয়মে গাছটার তো মরে যাওয়ার কথা। হ্যাঁ, মরে যাওয়াই তো স্বাভাবিক। কিন্তু মরে না গিয়ে গাছটা যেন বেঁচে থাকার তাগিদে সরাসরি বাতাস থেকেই জল শুষে নিতে শিখেছে। এই যে নিজেই অস্তিত্ব টিকিয়ে রাখার একটা তাগিদ, এটাই কি তাকে দিল্লির থিয়েটার থেকে মুম্বাইয়ের দিকে টেনে নিয়ে গিয়েছিল? অবশ্যই, কারণ তার তো আর হারানোর কিছু ছিল না। হ্যাঁ, কারণ আমরা দেখছি কলেজ জীবনে থিয়েটার দিয়ে শুরু করে এরপর তিনি টিভিতে ফৌজি বা সার্কাসের মতো সিরিয়ালে আসেন। তখনকার স্ক্রিপ্ট নোটস বলছে টিভিতে কাজ করার সময়ই দর্শক বুঝতে পারছিল যে এই ছেলেটার স্ক্রিন প্রেজেন্সে আলাদা একটা ধার আছে। একটা ম্যাগনেটিজম ছিল। রাইট। কিন্তু তার লক্ষ্য তো টিভি ছিল না, লক্ষ্য ছিল বলিউড। একদমই। আর ঠিক এখানেই তার ওই ডেসপারেশন বা মরিয়া ভাবটা সবচেয়ে বড় প্রভাব ফেলেছে। তিনি যখন মুম্বাইয়ে পা রাখেন, তখন বলিউড ছিল পুরোপুরি নেপোটিজম বা গডফাদারদের দখলে। সেখানে একজন বাইরের ছেলে এসে টিকে থাকাটা বিশাল এক জুয়া। আর মুম্বাই শহরটাও তো মানে বেশ নিষ্ঠুল একটা জায়গা। হ্যাঁ,
ভীষণ। তার অভিনয় প্রতিভার কোনো অভাব ছিল না, কিন্তু মুম্বাই শহরে তো প্রতিদিন হাজার হাজার প্রতিভাবান মানুষ আসে, তাদের বেশিরভাগই তো হারিয়ে যায়। তাহলে তিনি আলাদা হলেন কিভাবে? কিভাবে? সিগন্যাল দেয়, দর্শকরা অবচেতনভাবেই সেই সিগন্যালটা ধরতে পারে। মানে এই গডফাদারহীন অবস্থায় মুম্বাইয়ের মতো নির্মম একটা শহরে এসে মাটি কামড়ে পড়ে থাকাটা আমার কাছে মনে হয় অনেকটা প্যারাশুট ছাড়া প্লেন থেকে লাফ দেওয়ার মতো। হ্যাঁ, দারুণ বলেছেন। মানে লাফ দিয়ে এই আশা করা যে নিচে মাটিতে আছড়ে পড়ার আগেই শূন্যের মধ্যেই কোনো না কোনোভাবে একটা প্যারাশুট বানিয়ে নেওয়া যাবে। একদম পারফেক্ট উপমা। কিন্তু আমার একটা খটকা লাগছে এখানে। মরিয়া ভাব বা ডেসপিরেশন তো অনেক সময় মানুষকে খুব দুর্বল বা করুণ হিসেবে উপস্থাপন করে। তো দিওয়ানা সিনেমা দিয়ে যখন তিনি প্রথম বড় পর্দায় নজর কাড়লেন, তখন সেই মরিয়া ভাবটা কিভাবে এমন একটা তুমুল ক্যারিজমায় রূপ নিল? খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। মরিয়া ভাব দুর্বলতা হিসেবে তখনই প্রকাশ পায় যখন আপনি অন্যের করুণা বা দয়া প্রত্যাশা করেন। আচ্ছা। কিন্তু তার ক্ষেত্রে এই মরিয়া ভাবটা রূপান্তরিত হয়েছিল এক ধরনের বেপরোয়া আত্মবিশ্বাসে। তিনি জানতেন যে তার হারানোর কিছু নেই, তাই তিনি ক্যামেরার সামনে কোনো কিছু লুকানোর চেষ্টাই করেনি। দিওয়ানাতে তার এন্ট্রি দৃশ্যটা যদি একটু খেয়াল করেন, হ্যাঁ, বাইকে করে সেই এন্ট্রিটা। রাইট, দেখবেন সেখানে একজন নবাগত অভিনেতার কোনো জড়তা নেই। সেখানে আছে এমন একজন মানুষের এনার্জি যে কোনো মূল্যে স্ক্রিনের প্রতিটি ফ্রেম দখল করে নিতে চায়। এই যে ভেতরকার তীব্র ক্ষুধা, সেটাই পর্দায় ক্যারিশমা বা চুম্বকের মতো কাজ করেছে। মানে দর্শকরা এক পলকে আটকে গিয়েছিল। ঠিক, দর্শকরা হয়তো বুঝতে পারেনি কেন তারা এই ছেলেটার দিক থেকে চোখ ফেরাতে পারছে না, কিন্তু আসলে তারা ওই অদম্য সার্ভাইভাল এনার্জিটার সাথেই কানেক্টেড হচ্ছিল। এবার তাহলে সেই জায়গাটাতে আসা যাক যেখান থেকে গল্পটা সবচেয়ে বড় বাঁক নেয়। দিওয়ানা দিয়ে যখন তিনি কিছুটা পরিচিতি পেলেন, তখন তো তার উচিত ছিল নিরাপদ পথে হাঁটা। হ্যাঁ, বলিউডের নিয়ম তো সেটাই বলে। তাই তো, বলিউডের সেই সময়ের নিয়ম অনুযায়ী টিপিক্যাল গুড বয় বা আদর্শ হিরো হিসাবে নিজের কেরিয়ার গুছিয়ে নেওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু তিনি করলেন ঠিক উল্টোটা। বাজিগর এবং ডোরের মতো সিনেমায় তিনি হয়ে উঠলেন অ্যান্টি হিরো। যা ভাবাই যায় না সে সময়। একদম এমন সব নেগেটিভ চরিত্র বেছে নিলেন যা অন্য যে কোনো প্রতিষ্ঠিত হিরো ছুঁতেও ভয় পেত। আর অদ্ভুত ব্যাপার হলো, এই চরিত্রগুলো করেই তিনি দর্শকদের একেবারে পাগল করে দিলেন। বিশেষ করে ওই কাকা কাকা কিরণ ডায়লগটা তো রীতিমতো ইতিহাস। এই জুয়াটা কিভাবে কাজ করল? এই জায়গাটা বিশ্লেষণ করতে গেলে আমরা স্টক মার্কেটের একটা রূপক ব্যবহার করতে পারি। স্টক মার্কেট? আচ্ছা। হ্যাঁ, তার ক্যারিয়ার গ্রাফটা যদি খেয়াল করেন, তিনি শুরুতে অত্যন্ত হাই রিস্ক একটা গেম খেলেছেন। স্টক মার্কেটে যেমন শর্ট সেলিং বলে একটা ব্যাপার আছে, যেখানে সবাই যখন একটা নির্দিষ্ট শেয়ারের দাম বাড়বে বলে বাজি ধরে, আপনি তখন তার ঠিক উল্টোটা করেন। ওকে। ৯০-এর দশকের শুরুতে বলিউডে সবাই টিপিক্যাল ভালো ছেলে হওয়ার ওপর বাজি ধরছিল। তিনি ঠিক সেই জায়গাটাতেই শর্ট সেল করলেন। তিনি বুঝলেন সোজা পথে গেলে তাকে ওই প্রতিষ্ঠিত হিরোদের লাইনের পেছনে দাঁড়াতে হবে। হ্যাঁ, একটা লম্বা লাইন তো ছিলই। তাই তিনি অ্যান্টি হিরো হয়ে পুরো মার্কেটটাই নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আর একবার যখন তিনি এই নেগেটিভ চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করে ফেললেন, মার্কেট তার কবজায় চলে এলো, ঠিক তখনই তিনি নিরাপদ এবং লং টার্ম ব্লু চিপ স্টকে বিনিয়োগ করা শুরু করলেন। মানে রোম্যান্টিক হিরো হিসেবে? একদমই। তিনি রোম্যান্টিক ঘরানায় প্রবেশ করলেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বা ডিডিএলজে দিয়ে। আচ্ছা, একটু থামাই আপনাকে। স্টক মার্কেটের এই রূপকটা দারুণ, কিন্তু এখানে আমার একটা বড়সড় কনফিউশন আছে। হ্যাঁ, বলুন। ব্লু চিপ স্টকে বিনিয়োগ করাটা তো নিরাপদ, কিন্তু একটা সময়ের পর সেটা খুব একঘেয়ে বা বোরিং হয়ে যায়। ৯০-এর দশকে বলিউডের রোমান্টিক হিরোরাও তো অনেকটা একঘেয়ে হয়ে যাচ্ছিল। সেই একই ধরনের মিষ্টি প্রেমের গল্প, একই ধরনের হাসি কান্না। সেটা ঠিক। কিন্তু তিনি যখন রোম্যান্সের রাজা বা কিং অফ রোম্যান্স হলেন, তখন তো দর্শকরা একটাও বোর হয়নি। ডিডিএলজে, কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো, একের পর এক ব্লকবাস্টার। আমার প্রশ্ন হলো, অ্যান্টি হিরো চরিত্র করে আসা একজন মানুষ কিভাবে রাতারাতি সবচেয়ে বিশ্বাসযোগ্য রোম্যান্টিক আইকনে পরিণত হলেন? ট্রানজিশনটা কিভাবে এত পারফেক্ট হলো, তাই তো? হ্যাঁ, ঠিক এটাই। এর কারণ হলো তার রোম্যান্স কখনোই ওই টিপিক্যাল ভ্যানিলা বা বোরিং প্রেমের মতো ছিল না। তিনি যখন অ্যান্টি হিরো হিসাবে পর্দায় এসেছিলেন, তখন তিনি মানুষের অন্ধকার, নেতিবাচক এবং অবসেসিভ আবেগের সাথে একটা অদ্ভুত মানবিক দুর্বলতা মিশিয়ে দিয়েছিলেন। মানে ভিলেন হলেও একটা সিম্প্যাথি কাজ করত। একদম। মানুষ তাকে ভয় পাওয়ার পাশাপাশি তার জন্য করুণাও অনুভব করেছিল।
আর এই অ্যান্টি হিরো ইমেজটাই পরবর্তীতে তার রোম্যান্টিক চরিত্রগুলোকে একটা আলাদা লেয়ার বা গভীরতা দিয়েছিল। তার মানে আপনি বলতে চাইছেন অ্যান্টি হিরোর সেই পাগলাটে ভাবটাই তার রোম্যান্সকে আলাদা করেছিল? ঠিক তাই। দর্শকরা যখন তাকে রোম্যান্টিক হিরো হিসেবে দেখছিল, তখন তাদের অবচেতন মন জানত যে এই মানুষটার প্রেমের ভেতর একটা তীব্রতা বা ইন্টেন্সিটি লুকিয়ে আছে। তার ভালোবাসার মধ্যে একটা এজ বা ধারালো ব্যাপার ছিল। একটা ডেঞ্জারাস চার্ম। রাইট। সে শুধু মিষ্টি কথা বলে প্রেম করার মানুষ নয়, সে ভালোবাসার জন্য যে কোনো চরণ প্রান্তে চলে যেতে পারে। ওই কিরণের অবসেসিভ মানসিকতার একটা সূক্ষ্ম ছায়া কিন্তু রাজ বা রাহুলের চরিত্রের মধ্যেও লুকিয়ে থাকত। ও ওয়াও, বিষয়টা তো অ্যাঙ্গেল থেকে আগে কখনো ভাবিনি। হ্যাঁ, এই বৈপরীত্যটাই। বাইরে থেকে একজন চার্মিং প্রেমিক, কিন্তু ভেতরে চরম আবেগপ্রবণ এবং মরিয়া একজন মানুষ, তাকে রোমান্টিক হিরো হিসেবে একেবারে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। দর্শকরা আসলে ওই বিপদের গন্ধমাখা প্রেমটাকেই সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করেছিল। দারুণ একটা পয়েন্ট। এই তীব্রতাই তাকে রোমান্স কিং হিসেবে একেবারে শিখরে পৌঁছে দিয়েছিল। কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর তো আবার নামার পালাও আসে। প্রত্যেকটা উত্থানেরই তো একটা পতন থাকে। এই মেটেরিয়ালে খুব স্পষ্টভাবে তার কেরিয়ারের সেই অন্ধকার সময়টার কথাও বলা হয়েছে। একটা সময় এলো যখন তার একের পর এক সিনেমা ফ্লপ হতে শুরু করল। সমালোচকরা তো বলতে শুরু করল যে তার ম্যাজিক শেষ। চারপাশে রব উঠে গেল যে তিনি ফুরিয়ে গেছেন। হ্যাঁ, সময়টা খুব কঠিন ছিল। সাধারণ মনস্তত্ত্ব তো বলে, যখন চারপাশের সবাই আপনাকে ব্যর্থ বলতে শুরু করে তখন মানুষ নিজের উপর বিশ্বাস হারাতে থাকে। কিন্তু এখানে আমরা দেখছি একটা ঐতিহাসিক প্রত্যাবর্তনের গল্প। 2023 সালে পঠান এবং জওয়ান বক্স অফিসে শুধু হিটই হল না, রীতিমতো ঝড় তুলে প্রমাণ করে দিল কিং ইজ ব্যাক। আর এই প্রত্যাবর্তনটাই প্রমাণ করে যে তিনি শুধু আর একজন অভিনেতা ছিলেন না। ঠিক এই জায়গাটাতেই আমার একটা প্রশ্ন আছে। এই যে 2023 সালের বিশাল একটা কামব্যাক, অনেকেই তো বলেন এটা শুধু ভালো স্ক্রিপ্ট নির্বাচন আর সঠিক টাইমিংয়ের ফসল। অনেকেই বলে, হ্যাঁ। কিন্তু দর্শকরা যেভাবে প্রেক্ষাগৃহে গিয়ে নেচেছে, উৎসব করেছে, সেটা দেখে কি মনে হয়? এটা শুধু সিনেমা হিট হওয়ার আনন্দ, নাকি এখানে অন্য কোনো গভীর মনস্তত্ত্ব কাজ করছিল? একজন তারকার কামব্যাকের জন্য সাধারণ মানুষ কেন এতটা মরিয়া হয়ে অপেক্ষা করবে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে আমাদের প্যারাসোশ্যাল রিলেশনশিপ বা ওই একপাক্ষিক মানসিক বন্ধন নিয়ে কথা বলতে হবে। দীর্ঘ 3 দশক ধরে তিনি শুধু মানুষকে বিনোদন দেননি, তিনি মানুষের হাসি, কান্না, প্রেম, বিরহের সাথে নিজেকে একদম জড়িয়ে ফেলেছিলেন। একটা পরিবারের সদস্যের মতো। একদম। সোর্স নোটসগুলো খুব চমৎকারভাবে একটা কথা বলছে। তিনি একটা অনুভূতি। যখন তিনি ব্যর্থ হচ্ছিলেন তখন দর্শকরা শুধু একটা তারকার ব্যর্থতা দেখছিল না, তারা যেন নিজেদেরই কোনো এক প্রিয়জনের বা নিজেদের যৌবনের কোনো একটা অংশের ব্যর্থতা দেখছিল। মানে বিষয়টা খুব পার্সোনাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, তার হেরে যাওয়াটা মানুষের কাছে নিজেদের স্বপ্নের হেরে যাওয়ার মতো মনে হচ্ছিল। তার মানে দর্শকরা যখন পাঠান বা জওয়ান দেখতে হলে গেছে, তারা শুধু একটা অ্যাকশন সিনেমা দেখতে যায়নি। একদমই না, তারা গিয়েছিল একটা ইমোশনাল ক্যাথারসিসের জন্য। তারা নিজেদের বিশ্বাসকে জয়ী হতে দেখতে চেয়েছিল। তারা প্রমাণ করতে চেয়েছিল যে তারা যে মানুষটাকে এতগুলো বছর ধরে নিজেদের জীবনের অংশ করে রেখেছে, সে ফুরিয়ে যেতে পারে না। ওয়াও! এই কামব্যাকটা ছিল আসলে ওই কোটি কোটি মানুষের নিজেদের ঘুরে দাঁড়ানোর উদযাপন। যখন কোনো ব্র্যান্ড বা মানুষের সাথে এমন আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন বক্স অফিসের অঙ্ক বা লজিক দিয়া সেটাকে মাপা যায় না। তার এই রাজকীয় প্রত্যাবর্তনের সবচেয়ে বড় শক্তিটা কোনো সিনেমার স্ক্রিপ্ট ছিল না, ছিল দর্শকদের ওই মানসিক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। কি অবিশ্বাস্য একটা মেকানিজম! একটা মানুষ তার চরম শূন্যতা আর ট্রমা থেকে উঠে এসে কিভাবে একটা গোটা প্রজন্মের ব্যক্তিগত অনুভূতিতে পরিণত হতে পারে, তার এমন নিখুঁত বিশ্লেষণ সত্যি অভাবনীয়। একদম। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি এই পুরো ডিপ ডাইভটার একটা সামগ্রিক সারমর্ম টানি, তাহলে দেখা যায় এই গল্পটা আসলে শুধু সিনেমার পর্দার গ্ল্যামারের গল্প নয়। না, মোটেও না। এটা হলো শূন্য থেকে শুরু করে নিজের নিয়তি নিজে লেখার গল্প। এই ম্যাটেরিয়ালটা আমাদের শেখায় যে পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক না কেন, স্বপ্ন ছোট হোক বা বড়, নিজের ওপর যদি সেই অবিচল বিশ্বাসটুকু রাখা যায়, তবে যে কেউ একদিন নিজের গল্পের কিং হয়ে উঠতে পারে।
এই হার না মানা মানসিকতাটাই এই পুরো যাত্রার আসল ইঞ্জিন। সম্পূর্ণ একমত। তবে এই গভীর আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে আমি এই নোটসগুলোর উপর ভিত্তি করেই একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি বা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আমরা দেখলাম স্ক্রিপ্টে বলা হয়েছে যে তিনি আজ একটি অনুভূতি বা বিশ্বজোড়া একটা ব্র্যান্ড। কোটি কোটি মানুষ তাকে নিজেদের ব্যক্তিগত ইমোশন বলে মনে করে। কিন্তু একটু ভেবে দেখার বিষয় হলো, যখন একজন রক্ত মাংসের মানুষ সফল হতে হতে এমন এক চরম পর্যায়ে পৌঁছান যেখানে সারা পৃথিবীর মানুষ তাকে নিজেদের কল্পনার এবং আবেগের সম্পত্তি বলে দাবি করতে শুরু করে, তখন কি সেই মানুষটার নিজের ব্যক্তিগত সত্তা বলে আর কিছু অবশিষ্ট থাকে? মানে তার নিজস্বতা নিয়ে প্রশ্ন। ঠিক। নিজের বলতে তার আর থাকে নাকি চিরকালের জন্য তিনি কেবলই সাধারণ মানুষের ওই প্রত্যাশার ভার বহন করার জন্য একটি আইকনে পরিণত হন? নিজেকে বিলিয়ে দিয়ে সবার হয়ে ওঠা, এটাই কি তাহলে কিং হওয়ার চূড়ান্ত মূল্য? উফ, কি দারুণ এবং একই সাথে একটু গা ছমছমে একটা প্রশ্ন। আসলেই তো, সাফল্যের চূড়ায় বসে থাকা মানুষটা যখন কোটি মানুষের সম্পত্তি হয়ে যায়, তখন তার নিজস্বতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এক বিরাট রহস্য। একদমই তাই। এই চিন্তার খোরাকটাই আজকে আমাদের সবার সাথে থেকে যাক। যারা এই আলোচনা শুনছেন তারা নিশ্চয়ই এই প্রশ্নটা নিয়ে নিজেদের মতো করে একটু ভাববেন। আজ এ পর্যন্তই।